নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সন্তোষ কুমার ঘোষের লেখা একখানি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম শ্রৈণ। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প শ্রৈণ। নীরদ ভয় পায়নি। কমলার হীন চোখের স্থির মনির দুটির দিকে চেয়ে থাকতেন না। সিঁদুর লেপা ভীষণ সুন্দর আর ঠান্ডা কপালটাকে ছুঁতেও না। পায়ের দিকে চোখ নামিয়েছে। আঙুলগুলো কঠিন, একটা বাঁ বাঁকানো আলতায় ছোপানো, তবু বুক কাঁপেনি। রাশি রাশি তাজা ফুল মরা শরীরটায় নিজেই ছড়িয়ে দিয়েছে। পথে নেমেই ওরা কর্কশ গলায় হরিধ্বনি তুলেছে। নীরদ চমকে উঠেছে, কিন্তু ভয়ের নয়। ওরা বরং চুপ করে থাকলেই ভালো হতো। এক পশলা বৃষ্টিতে ভেজা পিচের রাস্তায় ওদের খালি পায়ের ছপছপ শব্দ শোনা যেত। শ্মশানেও ওরা বড় বেশি হল্লা করছিল। কোথা থেকে টেনে টেনে এনে ছুঁড়ে ফেলছিল কাঠ, ইয়ের ভাঁড় উপর করে ঢালছিল, বিড়ি ধরিয়ে খুক খুক করে কাঁদছিল কয়েকজন। একজন বৃষ্টি একটা গান করছিল। শীতার্ত একটা কুকুর ফিরে ফিরে এসে চিতাটিকে প্রদক্ষিণ করে শরীরটা সেঁকে নিল। না কচু করে উৎকট গন্ধ শুকলো হাওয়ায়। তারপর মট করে একটা হাড় ফাটতেই কেউ করে পিছিয়ে গেল। শোকার্ত অসত্য গাছটির পাতা চুঁইয়ে তখনও জল ঝরছে। একজন বলল, কি ঠান্ডা মাইরি, আর খানিকটা থাকতে হলে বুকে সর্দি বসবে, ওখানেই শুতে হবে। ইশারায় সে চিতাটা দেখিয়ে দিল। আর একজন ভরসা দিয়ে বলল, না বেশিক্ষণ লাগবে না, বলেই উপরের দিকে তাকালো। আর বৃষ্টি যদি না হয় তবে বড় জোর আধ ঘন্টা। বউটা কি হালকা রোগা, ভালো করে খেতে পেত না নাকি? বলে তৃতীয় একজন আর চোখে নীরদের দিকে তাকিয়েছে। নীরদ একটু দূরে বসেছিল, ঘাটে সিঁড়িগুলো ধাপে ধাপে নেমে যেখানে জলে ডুবে আত্মহত্যা করেছে তার কাছাকাছি। 10-12 বছরের একটা ছেলে তখন থেকে চোখের জল মুছছে। বোধহয় তার মা মারা গিয়েছে। ওকে নিয়ে এসেছে মুখে আগুন দিতে হবে বলে। যেটুকু করবার করা হয়ে গিয়েছে। ছুটি পেয়ে এখন ছেলেটি কাঁদছে। শুধুই কাঁদছে না, মাঝে মাঝে চোখ খুলে ভাটির দিকে ভেসে যাওয়া কচুরির গাঢ় সবুজ পাতা আর বেগুনি ফুল অবাক হয়ে দেখছে। হয়তো ঘাটে সিঁড়ি গুনছে, কিন্তু যে কটা ডুবে আছে তার আর হিসেব পাবে না। যে কচুরি পানাগুলো ভেসে গেল জোয়ারের টানে, তার কিছু হয়তো এই ঘাটে ফিরে আসবে, কিন্তু তার মা আর ফিরবে না। কিন্তু এসব কথা কি ছেলেটি ভাবছে? ওই বয়সের ছেলেরা কি কিছু ভাবতে পারে? আসলে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নীরদ টের পেল তার নিজের ভাবনাই সে ছেলেটির উপর আরোপ করেছে। কমলা আর ফিরবে না। কাল রাতে ছিল, ভালোবেসেছিল, আজ সকালে ছিল, ঝগড়া করেছিল, একসঙ্গে খেতেও বসেছিল দুজনে। হঠাৎ জল খেতে গিয়ে কমলা বিষম খেল। নীরদ ধমক দিয়ে বলে উঠল, সব কাজে তোমার তাড়াতাড়ি। হাত থেকে খসে গ্লাসটা তখন মেঝে খান খান হয়ে পড়েছে। সেই কাচের টুকরো আর জলের মধ্যেই শুয়ে পড়েছে কমলা, ছটফট করছে। তাড়াতাড়ি পাখাটা জোরে চালিয়ে দিল নীরদ। জানলা দরজা খুলে বাইরে রোদ আর হাওয়ার কাছে সাহায্য চাইল।
বড় কষ্ট। কমলার মাথাটা নীরদ তুলে নিল কোলে, ওর জামা কাপড় ঢিলে করে দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। ওরই ফাঁকে একবার উঠে নিচের দোকান থেকে ফোন করে ডাক্তারকে খবর দিতে পেরেছিল। ডাক্তার ঘরময় ছড়ানো জল আর কাচের টুকরোগুলোর দিকে তাকালেন। চশমার আড়ালে সন্দিগ্ধ ভ্রু কুঞ্চিত হলো। বিরক্ত ঠোঁট উল্টে নাড়ি দেখলেন, মাথা নাড়লেন আস্তে আস্তে। কমলার চোখের অপলক মনি ততক্ষণে স্থির হয়ে এসেছে। নীরদ তখনও ভয় পায়নি। অশ্বত্থ গাছের পাতা থেকে টুপটাপ করে জল ঝরছে। কনকনে হাওয়া চিতার আগুনকে ঝুঁটি ধরে নাড়ছে। আর জ্বালা জুড়োতে নিস্তব্ধ নীল একটা নদীর জলে ঘাটের কয়েকটি সিঁড়ি ডুব দিয়েছে। একটু ছমছমে ভাব, কিন্তু একে ভয় বলে না। পিঠেকে হাত রেখেছে। নীরদ চমকে ফিরে চাইল। পাশের বাড়ির ভদ্রলোক, উদ্যোগী হয়ে তিনি সব ব্যবস্থা করেছেন। ডেকে এনেছেন শ্মশান বন্ধুদের। ফুরিয়ে গেছে, জল ঢেলে দেবেন আসুন। সম্মোহিত নীরদ ভদ্রলোককে অনুসরণ করেছে। সব ধোঁয়া নিভে গিয়েছে, সব ছাই ধুয়ে গিয়েছে। নীরদ চলে আসবে, সেই ভদ্রলোকই ওর হাত ধরে টেনেছেন। ওদের কিছু দিন, পরিশ্রম হয়েছে, ওরা চা খাবে। নীরদ বাক্য ব্যয় না করে একটা 10 টাকার নোট বাড়িয়ে দিয়েছে। আমি এবার যাই। কোথায় যাবেন? বাসাতেই যাব। একটু দাঁড়ান, আমিও আসছি। নীরদ অন্য সময় হলে হেসে উঠত। ভদ্রলোক ওকে একা ছাড়তে ভরসা পাচ্ছেন না। যথাসাধ্য নম্র গলায় নীরদ বলল, না, আমি একাই যাব। ওর স্থির দৃঢ় প্রতিজ্ঞ ভঙ্গি দেখে ভদ্রলোক হয়তো একটু ভয় পেলেন। বললেন, আচ্ছা, আসুন। তখন পায়নি, কিন্তু নীরদ পেয়েছে পরে, বাসায় ফিরে। প্রথম অভ্যাস বসে বিজলি ঘণ্টির বোতাম টিপেছিল। দরজা খুলল না। হালকা চটি পড়া পায়ের পরিচিত শব্দ শোনা গেল না। নীরদ ভয় পেল। সেই ভয়টা মাছির মতো উড়ে এলো। একটু অস্বস্তি হলো, কিন্তু তাকে তাড়াতেও সময় লাগলো না। কমলা নেই, দরজা খুলবে কে? ভয় গেল। তবু ফোকর খুঁজে চাবি পরাতে গিয়ে নীরদকে গলদঘর্ম হতে হলো। ঝিমোবে বলে আয়েশি একটা বিড়াল প্যাসেজের নিরালা কোণটি বেছে নিয়েছিল। আলোয় বিব্রত হয়ে, পায়ের শব্দে চকিত হয়ে সে ছিটকে তাকটার উপরে গিয়ে বসেছে। শোবার ঘরে পা দিতে না দিতেই কয়েকটা প্রগল্ভ চড়ুই ফটফট করে জানলার পাশের আকাশে ফেরারি হয়েছে। চোখে আলো লাগছিল। নীরদ দুহাতে পর্দা টেনে ঘরে ছায়া বিছিয়ে দিল। সঙ্গে সঙ্গে, ঠিক ভয়ে না, শরীরের সব কটি পেশি সহসা যেন কঠিন হয়ে গেল। এতক্ষণ বেশ ছিল ঘরটা, ছড়ানো গড়ানো চওড়া, হঠাৎ ছোট হয়ে গেল। এই রকমই হয়। নীরদ জানে, আলোয় দেওয়ালগুলো আলাদা হয়ে সরে সরে থাকে, যেন কেউ কাউকে চেনে না। কিন্তু যেই একটু একটু অন্ধকার ঘনায়, দেওয়ালগুলো পা টিপে টিপে তখন এগিয়ে আসে। ওদের স্বর আছে, নিশুতি রাতে একে অপরের গা ঘেঁষে দাঁড়াবে। অন্ধকারে আলাদা থাকতে কি ওদেরও ভয়? আলো নিভলেই তাই নীরদ হাত বাড়িয়ে কমলাকে ছুঁয়ে থাকত। এই 6 মাস ধরে রোজ। বিছানাটা পাতাই ছিল। নীরদ ইচ্ছে করলে শুয়ে পড়তে পারত, কিন্তু যাকে ছুঁয়ে থাকবে সেই মানুষটা কই? এই বিছানার চাদরটার মতোই নীরদের অভ্যস্ত জীবন আর নিয়মকে এলোমেলো করে দিয়ে সে চলে গিয়েছে। তবু বালিশে মুখ ডুবিয়ে দিতে তারই যেন খানিকটা ফিরে এলো। চুলের গন্ধের সঙ্গে থ্যাতলানো বেলফুলের গন্ধ মাখামাখি হয়ে মিশে আছে। শুধু ফুল কেন, চুল কেন, ভাবতে ভালো লাগছে না। তবু সত্যি একটু ঘামের গন্ধ আছে। এই 3 মিলে কমলা।
তার শরীর, তার ব্যক্তিত্ব, তাকে চেনবার চিহ্ন। তিনেরই একই কাজ, একজনকেই মনে করিয়ে দেয়, তাকে ছায়া ছায়া ঘরে ডেকে আনে। আনে বটে, কিন্তু ঠিক তাকে নয়, তার মায়াকে। তাকে তখন ছোঁয়া যায় না, কাছে টানা চলে না। সে থাকে দূরে দূরে, সরে সরে, অলৌকিক কণ্ঠস্বরে। কষ্ট হচ্ছে না তোমার? হচ্ছে খুব। কনুইয়ে মুখের আধখানা ঢাকা, নীরদ শুয়ে শুয়ে শুনতে পেল। কি করবে তুমি এখন? ঘুমোবো। সারা বিকেল? সারা বিকেল, সারা রাত্রি। মিছে কথা, একটা মরা মানুষকে মিছে কথা দিয়ে নীরদ ভোলাবে না। সে ঘুমোতেই তো চায়, কিন্তু পারছে কই। পেয়ালায় যেমন করে চা জুড়োয়, পেয়ালায় যেমন করে চা জুড়োয়, এক আকাশ রোদ জুড়িয়ে ঠান্ডা আর হলদে হয়ে এলো। নীরদ তখনও বিছানায় শুয়ে আছে। পিপাসা পেয়েছে, মেটাতে পারেনি। কুঁজো আছে, জল নেই, কেননা কমলা নেই। সারা ঘরে ভাঙা কাচের টুকরো ছড়িয়ে সে চলে গিয়েছে। দেয়ালে অবশ্য এখনো তার ছবি আছে, সে তো কেবলই ছবি। তবু নীরদ তাকে নালিশ জানালো, এই দেখো না, আমি এখনো সেই জামা কাপড়েই আছি যা পরে শ্মশানে গিয়েছিলাম। তুমি আমাকে শুকনো কাপড় এগিয়ে দিচ্ছ না। আসল কমলা হলে দিত। আসল কমলা হলে এতক্ষণ স্টোভে কাপ 2 গরম চাও হয়ে যেত। বারান্দায় টপটাতে এতদিন ফুল ফুটেছে, সেখানে বেতে চেয়ার টেনে বসতাম, দুজনে কথা বলতাম। কি বা বলতাম? হয়তো কিছুই বলতাম না, অন্তত কথা দিয়ে বলতাম না। আসল কমলা হলে এতক্ষণে ঘাড়ের নিচে, যেখানে ভাঙা খোঁপা চোয়ানো তেল, পাউডার আর ফুল বিচিত্র একটা উত্তেজক গন্ধ সৃষ্টি করেছে, সেখানে মুখ রাখতাম, ঘ্রাণ নিতাম। আমার নাক কাঁপতো, ঠোঁট স্ফুরিত হতো, কলজে অতি সচল হতো, আঙুলের ডগা শক্ত। কিন্তু তুমি ছবির কমলা, তোমাকে নিয়ে আমি কি করব? হাতে নিয়ে নাড়াচাড়া করতে পারি, তার বেশি কিছু না। মরজোর বুকে চেপে ধরতে পারি, কিন্তু সেখানেও কাঠের ফ্রেমের বাধা, কাচের আড়াল। বাসনার পেছনের ঠুনকো কাজটা চুরচুর হবে। তোমাকে নিয়ে কি করি? কিন্তু তার চেয়েও বড় সমস্যা হলো, কি করি আমার নিজেকে নিয়ে। যতক্ষণ বেদনা ছিল কমলার জন্যে, ততক্ষণ নীরদ নিজেকে শক্ত রাখতে পেরেছে। কিন্তু যেই নিজের কথা মনে পড়ল, অমনি চেতনার আকাশ কান্নার কুয়াশায় ছেয়ে এলো। কি করি, কি করি? আজ রবিবার, অন্য অন্য রবিবারে আমরা বেড়াতে যেতাম। কমলা হাঁটতে চাইতো। জুতো স্ট্যাপ যতক্ষণ না এই ছেড়ে হতো, ততক্ষণ হাঁটতেই থাকতো। শোকেশে সাজানো বেসাতি চোখ দিয়ে চাকতো। যেদিন বেড়ানো ছিল না, সেদিন গান শোনা ছিল, কিংবা ছবি দেখা, কিংবা কিছু না, শুধু বসে থাকা। আমার সব কটি বিকেলের সত্ত্ব ওকে বিনা শর্তে দান করেছিলাম। সেই বিকেল আমার হাতে অফুরন্ত অনন্তকাল হয়ে জমে রইল। একে নিয়ে কি করি? যখের ধন পাওয়া দিশাহারা মানুষের মতো নীরদ বারান্দায় এসে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়েছিল, নির্নিমেষ চোখে চেয়ে রইল তার ধোঁয়ার দিকে, যেন সব প্রশ্নের জবাব ওই ধোঁয়ার রেখায় রেখায় লেখা হয়ে যাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় কখনো মুখের ছায়া পড়ে না, কিন্তু মনটাকে স্পষ্ট পড়া যায়। কিন্তু এ কথা নীরদ এর আগে তো কোনোদিন ভেবে দেখেনি। আবার দরজায় তালা দিল নীরদ, রাস্তায় এসে দাঁড়ালো। মিলা বলল, আরে নীরদ বাবু যে, আসুন আসুন। তারপর পথ ভুলে নাকি? পরপর কয়েকটা সিগারেট টেনে আর খোলা হাওয়ায় শ্বাস নিয়ে নীরদের স্নায়ু শক্ত হয়েছিল। হেসে বলল, ভুলে নয়, চিনে। এইসব জায়গায় জুৎসই জবাব দেওয়াই রীতি।
বেলা ভ্রুভঙ্গি করল, মুচকে হাসলো একটু, শেষে বলল, আপনি বসুন, এখনই আসছি। বলেই ও ঘরে গেল। যেতে যেতে ঘরের মাঝের পর্দাটা টেনে দরজা জোড়া করে দিতে ভুলল না। পর্দাটা টানবার সময় ঘাড় ফিরিয়ে একটু হাসল। সে হাসির যা খুশি তাই মানে করা যায়, কোনো মানে নাও থাকতে পারে। অবশ্য মানে নিয়ে ব্যস্ত হবার দরকার নিরোধ বোধ করেনি, কেননা মাথার উপরে পাখাটা অনলস এবং বিশ্বস্ত ঘুরছিল, চেয়ারটা হেলানো, অতএব আরামপ্রদ। আর হাতের কাছে সচিত্র একটা সিনেমা কাগজ হাত খোলা, ব্যস্ত হাওয়া, যার পড়বার ফুরসত নেই, একটার পর একটা পাতা উল্টে যাচ্ছিল। হয়তো একটু আগে পত্রিকাটা ছিল তন্দ্রাতুর বেলার হাতে, সেও সম্ভবত এক বর্ণ পড়েনি, শুধু ছবি দেখেছে। হাওয়া পড়ে না, পড়তে জানে না, মেয়েরা জানে তবু পড়ে না, ছবি দেখে থাকলে। যে হাওয়া নিরক্ষর এবং অন্ধ, শুধু পাতা উল্টায়, তার আবর্তে সিগারেট ধরানো দুঃসাধ্য। কিন্তু নিরোধ অভ্যস্ত, কোনো অসুবিধা হলো না। দীর্ঘ একটা টান দিয়ে সে চাইল পর্দাটার দিকে। হাওয়া তো চপল আর উৎসুকও, সে কি পর্দাও মাঝে মাঝে সরায় না? একবারও কি তার স্বাদ হয় না ও ঘরে উকি দিতে, যে ঘরে বেলা গিয়েছে? বেলা এ ঘরে নেই, এখন নেই, নিরোধ আছে, বসে আছে। একটু আগে বেলা এখানেই ছিল, নিরোধ ছিল না। নিরোধ এলো, বেলা রইল না, ও ঘরে গেল। আসলে ক্ষয়ে আসা সিগারেটটার দীপ্ত ডগা ইতিমধ্যে নিরোধকে বুঝিয়ে দিয়েছিল। বেলা এখন ও ঘরেও নেই, কল ঘরে গিয়েছে। মুখটুক ভালো করে ধোবে, ঢুলু ঢুলু চোখে জল ছিটিয়ে, ফোলা ফোলা গাল, প্রথমে সাবান, পরে শুকনো তোয়ালে, আরো পরে স্নো পাউডার ঘষে ঘষে ঘুমের সব আদরের ছাপ মুছে ফেলবে। মেয়েদের এসব সংকোচের কোনো মানে আছে কি? যেন ঘুম একটা দ্বিতীয় পুরুষ, যাকে নিয়ে বেলা এতক্ষণ ভর দুপুরে দরজা ভেজানো ঘরে ছিল, যার চিহ্ন মুখে চোখে মেখে নিরোধের সামনে এসে দাঁড়াতে বেলার লজ্জার অবধি নেই। যতক্ষণ এই ঘরে ছিল ততক্ষণ তাই মুখের আধখানা আঁচলে ঢেকে রেখেছিল। বেলার কাছে যে ঘুম পুরুষ, নিরোধের কাছে সেই আবার মেয়ের বেশে দেখা দিতে পারে। চোখ বোঝো তো, বলেই মনের সব ভাবনার আলো নিভিয়ে দিয়ে বুকের ভিতরে মুখ লুকিয়ে মিশে গিয়ে সত্তাকে অবশ করে দিতে পারে। ততক্ষণ বেলা কল ঘরে জল ঢালুক, কিংবা পা টিপে টিপে পাশের ঘরে ফিরে জামা বদলাক, পাট ভাঙা শাড়ির চকচকে খোলসে নতুন হোক, তখন কৌতূহলী হাওয়া পর্দা সরিয়ে ও ঘরে যত খুশি উকি দিক, না ক্ষতি নেই। ঘুমিয়ে পড়লেন? চকিত নিরোধ চোখ মেলল। বেলা স্নান সেরে এসেছে, কোনোই রেখেছে ওর চেয়ারের হাতলে, ছোট্ট মোড়াটা টেনে মুখোমুখি বসেছে। মুখ টিপে হাসছিল কিনা নিরোধ বুঝতে পারল না। চোখ রোগড়ে সোজা হয়ে বসল, তবু জড়তা গেল না। তখন হাই তুলল, ঘুমোয়নি তো, চোখ বুঝেছিলাম। এইটুকুও যথেষ্ট হতো, তবু নিরোধ যোগ করল, ভাবছিলাম আজকাল আর দেখতে পাই না যে ডুমুরের ফুলটি হয়েছেন। না তো। নিরোধ তাড়াতাড়ি বলে উঠল, তবে হ্যাঁ, এই কাজ থাকে। বুঝেছি। বেলা বলল, বউ ভকে? নিরোধ বাবু, তুমি তো বিয়ে করেছিলে না? তা বউ কোথায়? নিরোধ ফস করে বলল, নেই। নেই? এবার ঢোক গিল নিরোধ, বলল, মানে এখানে নেই। বাপের বাড়ি বুঝি? নিরোধ ঘাড় কাত করল। হঠাৎ বুঝি? নিরোধ বিরক্ত হয়ে উঠছিল, ঘামছিল। এই জেরার যেন শেষ নেই। ঘরে ছায়া নেমে এসেছে, বিকালের রোদের গায়ে পাকা পেয়ারার রং ধরেছে। নিরোধের মনে হলো সেটা থকথকে বুড়োটে নরম বিস্বাদ। নিরোধ নিজেও যেন অক্ষম হয়ে পড়েছে।
ফোকলা মাড়িতে পেয়ারাটাকে চেপে ধরে রাখতে পারছে না। লালায় মাখামাখি হয়ে পেয়ারাটা কেবলই ফসকে ছিটকে পড়ছে। অস্থির হয়ে নীরদ হাতের সময় লেখা ঘড়িটার দিকে চাইল। তারপর বেলা সময়হীন চোখে বলল, চলো না, যাই, একটু ঘুরে আসি। সে কথা বেলা শুনতে পেল না, অন্তত ভান করলো না শোনবার। কনুইটা এগিয়ে এনে একবার রাখলো নীরদের হাঁটুতে, আর এক হাতে গাল রেখে বলল, বললে না তো নীরদ বাবু, হঠাৎ বউ বাপের বাড়ি গেল কেন? না, ঠিক হঠাৎ নয়। এখন ঘাম নেই, তবু নীরদ রুমাল বার করে কপাল মুছল। না, ঠিক হঠাৎ নয়। শরীর খারাপ হলো, মানে এই সময় প্রথমবারে ওরা সবাই বাপের বাড়ি যায়। ও, মেলা বলল পা দোলাতে দোলাতে। চোখ ছোট করে বলল, বুঝেছি। তাড়া খাওয়া চোরের মতো দ্রুত ত্রস্ত হাওয়া হঠাৎ ঘরে ঢুকে পড়ল, কাঁপতে থাকলো পর্দার আড়ালে। লুকোলো খাটের নিচে, চাদরের ঝালরটা শুধু থেকে থেকে কাঁপতে থাকলো। জানলা বন্ধ করে দিয়ে এলো বেলা। এবার চেয়ারের হাতলে বসলো, হয়তো স্বেচ্ছায়, হয়তো ভার সামলাতে একটা হাত রাখলো নীরদের কাঁধে। পায়ের বুড়ো আঙুল এবার বাঁকালো, সোজা করলো, ফের বাঁকা করলো, তারপর শাড়ির পাড়ে সবটাই ঢেকে ফেলল। নীরদ আর চোখে চেয়ে দেখতে পেল বেলার চোখে এখনো দুষ্টুমি। আস্তে আস্তে ওর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলছে, বলো না নীরদ বাবু, এ সময় তোমাদের বউয়েরা কি করে? বাপের বাড়ি যায়, আর কি খুব ঘুমোয় পড়ে পড়ে না? যাচ্ছে তাই সব জিনিস খুঁটে খুঁটে খায়। আর তোমরা তোমরা তখন আমাদের কাছে আসো কেমন? হাততালি দিতে গেল বেলা। ভার সামলাতে পারল না, কেননা শাড়ির পাড় দিয়ে সম্পূর্ণ ঢাকা পা দুটি তখনও ছিল উঁচুতে, গড়িয়ে পড়ছিল। নীরদ হাত বাড়িয়ে ধরে ধরল, কিন্তু ফেলল না, বরং টানলো। টানতেই দুহাতের অঞ্জলি একটি নরম মসৃণ মুখের স্পর্শে ভরে গেল। তারপর তারও অনেক পর অন্ধকার নামলো নাকি বেরিয়ে এলো ঘরেরই কোণ থেকে, যেখানে দুখানি ইটের উপরে তোরঙ্গ আর সুটকেস সাজানো। রোজ ভোরে অন্ধকার ভয়ে ভয়ে সরে সরে তোরঙ্গের নিচে লুকিয়ে রোদের থাবা থেকে গা বাঁচায়, আর সন্ধ্যা হতেই ভীতু কচ্ছপের মতো গলা বাড়িয়ে দেয়। আস্তে আস্তে তার সাহস বাড়ে, ক্রমে নিজেকে ছড়ায়, গোটা ঘরখানাই ছেয়ে ফেলে। এই পৃথিবীটাও নিমেষে এক অতিকায় কচ্ছপ হয়ে যায়। এই পৃথিবীটাও নিমেষে একটা অতিকায় কচ্ছপ হয়ে যায় নাকি? নীরদ নরম তলপেটে আলো লুকিয়ে এক পিঠে অন্ধকার নিয়ে কাঁপে। কান পাতলে শোনা যায়। নীরদের সমস্ত ইন্দ্রিয়ই এখন শুধু অনুভূতি আর শ্রুতি হয়ে গিয়েছে, তাই সেও শুনতে পেল। সেই অন্ধকারও একসময় গুনগুন করে ওঠে। অন্ধকার নয়, বেলা গুনগুন করছে। নীরদ নিজেকে বলতে শুনল, একটা গান করবে? কোলের শীতলে ডুবিয়ে রাখা মুখ তুলে বেলা বলল, এখন এইভাবে। নীরদ দৃঢ় গাঢ় গলাতেই বলেছিল, তবু বেলা শুনল না। হঠাৎ হাত বাড়িয়ে আলো জ্বেলে দিল। ঘরের কোণ থেকে নিয়ে এলো একটা বাজনা। নীরদ তখন দুহাতে চোখ ঢাকল। খানিক পরে গান থামিয়ে বাজনাটা ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। আবার সেই আগের মতোই নীরদের খুব কাছে এসে বসল। নীরদ বাবু, তোমার বউ গান জানে? জানে। গায়? শোনায় তোমাকে? শোনায় রোজ?
নিরুদ বলল, রোজ। বেলাকে আবার প্রগল্ভতায় পেয়েছে। দুহাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরল নিরুদের। আধো আধো গলায় বলল, তোমার বউ রোজ আর কি করে নিরুদ বাবু? রান্না করে খাওয়ায়, কখন বাড়ি ফিরবে সেই জন্য বসে থাকে। বিকেল হতে না হতে গা ধোয়, খুব সাজগোজ করে। রোজ রোজ। ওর বুকে তর্জনী দিয়ে টোকা দিতে দিতে বেলা বলল, আর কি করে? আর নিরুদ হঠাৎ প্রবল আবেগে বেলার মুখখানা বুকে চেপে ধরে বলল, আর অনেকক্ষণ ধরে আমার সঙ্গে এইভাবে মিশে থাকে। সোজা উঠে এসে দরজার ফোকরে চাবি গলিয়ে দিল নিরুদ। আর ভয় করল না। একেবারে শোবার ঘরে ঢুকে আয়নার সম্মুখে দাঁড়ালো। চোখের মণি এখনো কি বিস্ফারিত, নাকের ডগা স্ফীত, ঠিক বুঝল না। কাজটা যেন ঘষা ঘষা। পকেটে হাত দিল, উঠে এলো বেলফুলের মালা। কখন বেলার খোঁপা থেকে ওর আঙুল মালাটা খুলে নিয়েছে মনে নেই তো। ফুলগুলো তুলে নাকের কাছে ধরল। জানা জানা গন্ধ। বেলার না কমলার, ঠিক চেনা গেল না। কমলার ছবিটার দিকে চোখ পড়ল তখন। প্রথমে চমকে উঠেছিল, দুপা পিছিয়েও গিয়েছিল ভয়ে, কিন্তু পর মুহূর্তেই সাহসে ভর করে নিরুদ এগিয়ে এলো। মালাটা ঝুলিয়ে দিল ফ্রেমে, জোর করে হাসলো। তারপরে খুব কোমল, অবুঝকে লোকে যে সুরে বোঝায় সেই সুরে বলল, জানি তুমি আমাকে অবিশ্বাসী ভাববে, রাগ করবে, বলবে একটা দিনও তোমার তর সইল না, কিন্তু এর আগের কোনো মানে হয় না। বোকা মেয়ে, কিছু বোঝো না। আমি তো এতক্ষণ তোমার সঙ্গেই কাটালাম। কাচের উপরে আঙুল ঘষে আদর করতে করতে নিরুদ আবার বলল, ওই দেখো, তুমি বিশ্বাস করছো না, বলছো তোমার সঙ্গে নয়, বেলার সঙ্গে। বেলা নয়, সত্যি বলছি, তুমি তুমি তুমি, আর কেউ নয়। রোজ ঘরে ফিরে তোমাকে পাই, আজ পেলাম না। সব ফাঁকা ঠেকলো বলেই তো। নিরুদ হঠাৎ থেমে গেল। সে বুঝতে পেরেছে বেলা তো নয়ই, কমলাও নয়, কেউ নয়, অভ্যাস। তাড়াতাড়ি সরে এলো নিরুদ। বারান্দায় দাঁড়ালো। বৃষ্টি ভেজা পিচের পথে ওর আসল মনের ছায়া পড়েছে। সেই ছায়া সব জানে। তাই নিরুদ তাকেই জিজ্ঞাসা করল, আমরা কি তবে বিশেষ কাউকে নয়, আসলে কয়েকটা অভ্যাসকেই ভালোবাসি? হঠাৎ একটা দাঁত পড়লে ফাঁকা লাগে, গালের ভিতরে জিভ ঘুরিয়ে হারানো দাঁতটাকে খুঁজি। সিগারেট ফুরিয়েছে জেনেও পকেটে হাত ঢুকিয়ে প্যাকেট হাতড়ায়। সবই কি তাই? নির্ভয় নির্ভার নিরুদ আলোটা নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল।